বাইডেনের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ উঠেছে। বইয়ের আসলে যেই তথ্য ফাঁস হয়েছে, যদি আমরা এটাকে সত্যি ধরে নেই, তাহলে আসলে অনেকগুলো বিষয় সামনে আসে। নিক্সনের সময় যে ওয়াটার গেট কেলেঙ্কারি হয়েছিল, এটি ফাঁস হওয়ার পরে কিন্তু তাকে শেষ মুহূর্তে পদত্যাগ করতে হয়েছে। প্রেসিডেন্টের সিদ্ধান্ত অন্য কেউ নিয়েছেন বলা মুশকিল এখনো পর্যন্ত। পরবর্তীতে ইনভেস্টিগেশন হলে জানা যাবে। ফলে এই ধরনের প্রচন্ড চাপের মুখে পরবর্তী ন্যান্সি পেলোসি এবং আরো কয়েকজন মিলে তাকে প্রায় চাপ দিয়ে গলা ধাক্কা দেওয়ার মতো অবস্থা। এই ক্যান্সারের এই স্টেজ আসা, এটা আসলে 1-2 দিনের সম্ভব না। 5-6-7-8 বছর ধরে আসলে সময় লাগে এই স্টেজে আসতে। বাইডেনের এইরকম একটা বিষয় আসলে পুরো ডেমোক্রেট দলের এথিক্স নিয়েই আসলে প্রশ্ন তুলছে কিনা। তার এই যে বয়োজনিত যে সীমাবদ্ধতা, সেটাকে যে ঢেকে রাখা, এই ঢেকে রাখাটা অনৈতিক হয়েছে। এটা একটা পার্টির জন্য হয়েছে। বাইডেনের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ উঠেছে। বইয়ের আসলে যেই তথ্য ফাঁস হয়েছে, যদি আমরা এটাকে সত্যি ধরে নেই, তাহলে আসলে অনেকগুলো বিষয় সামনে আসে। প্রথমত, বিশ্বাসযোগ্যতার একটা সংকট তৈরি হয়। একজন প্রেসিডেন্টের সব থেকে বড় যে বিষয়, যে জনগণের তিনি আস্থা অর্জন করবেন, সেই জায়গায় একটা সংকট তৈরি হয়েছে। পুরো দলের পক্ষ থেকে ক্যাবিনেটের সদস্য, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট সবাই মিলে একটা বাইডেনের একটা ফেক ইমেজ সাধারণ মানুষের কাছে তৈরি করা হয়েছে। এদিকে রিপাবলিকানরা অটোপেনের অভিযোগ তো তার বিরুদ্ধে আনছেই। আপনার কাছ থেকে একটু শুনবো, আইনি বিষয়গুলোতে আমরা এখনো অতটা স্পষ্ট হতে পারছি না। আমাদের মনে আছে এর আগে নিক্সনের সময় যে ওয়াটার গেট কেলেঙ্কারি হয়েছিল, এটি ফাঁস হওয়ার পরে কিন্তু তাকে শেষ মুহূর্তে পদত্যাগ করতে হয়েছে। বাইডেন যদিও এখন আর আমাদের রাষ্ট্রপতি নেই, কিন্তু নিশ্চয়ই রাজনৈতিকভাবে, আইনগতভাবে তিনি জবাবদিহিতা, এবং তার পুরো টিম, পুরো বাইডেন প্রশাসন জবাবদিহিতার আওতায় আসবেন কিনা, আপনার কাছে কি মনে হয়, আসা উচিত কিনা? না, এই নিয়ে অনেকগুলো কথা আছে। এমন না যে এটাই প্রথম একজন রাষ্ট্রপতির বা নেতা মানে শারীরিক অবস্থাকে গোপন রাখা হয়েছিল বা জনগণকে পুরোপুরি তার অবস্থা জানতে দেওয়া নেই। ফ্র্যাঙ্কলিন ডেলানো রুজভেল্ট যখন প্রেসিডেন্ট ছিলেন, তিনি মানে পোলিওর কারণে তার একজনের ডিসেবিলিটি ছিল। তিনি চেয়ারে বসতেন, বসে থাকতেন, তার ঊর্ধ্বাঙ্গ কেবল দেখানো হতো। তিনি যে হাঁটাচলা করতে পারেন না, এটা দেশের জনগণ কখনোই জানানো হয়নি। খুব অল্প সংখ্যক লোক তখন জানতেন। অবশ্য তখন এইরকম ইন্টারনেট মিডিয়ার যুগ ছিল না। এইটি একটি। 2 নম্বর হচ্ছে, রুজভেল্টের মানসিক মানে ক্ষমতা খুব প্রচন্ড প্রখর ছিল, সেটার কখনো ঘাটতি হয়নি। প্রেসিডেন্ট বাইডেনের ক্ষেত্রে তার মানসিক বৈকল্যের সৃষ্টি হয়েছিল, এটা তো স্পষ্ট। তিনি গতবার যখন রাষ্ট্রপতি হিসাবে ক্ষমতায় আসেন, তখন থেকে প্রথম দিক থেকে দেখা যাচ্ছিল হাঁটা চলা, কথা বার্তা সবই খুব শিথিল, মানে সবই শিথিল, সবই অনেক সময় একই কথা দুবার বলছেন, অনেক সময় তিনি একটু ভুল বলে ফেলছেন ইত্যাদি। পরে এইটা তার সহকারীরা, সহকর্মীরা, কর্মচারীরা সেটা ব্যাখ্যা করে বলছেন, এই সমস্ত দিক। তো এখন শেষের দিকে, যখন শেষের 2 বছর, এটা আরো বারবার, একবার 2বার তিনি এয়ারফোর্স ওয়ানে প্রেসিডেন্ট মানে বিমানে ভ্রমণ করেন। সেই বিমানে ওঠার সময় সিঁড়িতে পড়ে গিয়েছেন, পড়ে আবার সিঁড়ি 2 হাত দিয়ে যান, আবার এমনি করেন। এইভাবে 2-3বার এটা হয়েছে। স্টেজে পড়ে গিয়েছিলেন, বক্তৃতা মঞ্চে যে একাধিকবার তিনি পড়ে গিয়েছিলেন। কথা তিনি প্রায় মাম্বলের মতো কথা বলতেন, একেবারেই ধীরে, স্পষ্ট। মাইক্রোফোন যে সমস্ত জায়গায় তিনি ছিলেন, রাষ্ট্রীয় কর্মকর্তারা সেখানে মাইক্রোফোন এমন ভাবে রাখতেন যেন সেটা তার দুর্বল কণ্ঠ মানে প্রবল ভাবে দেখাতে পারে, মানে অত্যন্ত লো ভয়েসকে, ফিসফিস ভয়েসকে যেন লোকে শুনতে পারে, এরকম। এই একটা। 2 নম্বর হচ্ছে যে ভয়েস ছাড়া ওনার কথা অনেক সময় মানে জড়িয়ে যেত। তো এই সমস্ত ক্ষেত্রে এইটা একটা। 2 নম্বর হচ্ছে যেটা পর্দার অন্তরালে ঘটেছে, সেটা এই যে অরিজিনাল সিন, মানে একেবারে মূল পাপ, সেইটা বইটা 2জন বিখ্যাত সাংবাদিক তারা লিখেছেন এবং ডিটেইলস বর্ণনা দিয়েছেন, কিভাবে তাকে মানে অলমোস্ট কোরিওগ্রাফ করে রেখেছিল। পুতুল নাচের রীতিকথার মনে হচ্ছে, পুতুলকে রশি দিয়ে টানে পুতুল। আমরা অভিনয় দেখি, এটা বিভিন্ন কালচারে, জাপানে, ইন্দোনেশিয়ায় আছে, আমাদের দেশে ওই ধরনের পুতুল নাচ আছে। এখন পর্দার অন্তরাল থেকে এই যে রশি দিয়ে টানছেন, এমন না যে
প্রেসিডেন্টের সিদ্ধান্ত অন্য কেউ নিয়েছেন বলা মুশকিল এখনো পর্যন্ত। পরবর্তীতে ইনভেস্টিগেশন হলে জানা যাবে কোন, মানে তারপর ওনার ওয়ার্কিং টাইম ওই বইতে লেখা আছে তিনি মানে 10টা-11টার দিকে ওনাকে বিছানা থেকে আসতে মানে বিছানা থেকে উঠে নাস্তা পানি ইত্যাদি করে রেডি হয়ে হয়তো ওষুধপত্র যা করার সেগুলো করে তারপর উনি আসছেন। ওনার কার্যক্রম 4-5 ঘন্টার মধ্যে, উর্ধ্বপক্ষে 6 ঘন্টার মধ্যে শিখে রাখা, যেখানে রাষ্ট্রপতির দায়িত্ব 24/7 24 ঘন্টা থাকে থাকতো। এই রিগানের টাইমে এরকম হয়েছিল, কিন্তু এগেইন রিগান মানসিক ভাবে সাথ ছিলেন। বাইরে যখন এসছেন ওনার হাঁটা চলে এরকম দৌর্বল্য প্রকাশ পায়নি। তবে তাকে মানে তিনি দেরি করে ঘুম থেকে উঠতেন, আর্লি চলে যেতেন, এবং তার 3জন জেমস ব্রেকার এবং অন্য আরো 2জন তারা তাকে গুরুতর কোনো বিষয় নিয়ে অন্য সময় বিব্রত করতেন না। একবার সম্ভবত মধ্যপ্রাচ্যে বা কোথায় একটা মানে ভয়ঙ্কর কিছু ঘটে গেল, পরে বললেন যে হি ইজ অ্যান ওল্ড ম্যান, উই ডিডন্ট ওয়ান্ট টু ডিস্টার্ব হিম, তো তাকে আর জানাই মানে এমন একটা গুরুতর ব্যাপার। ফলে এইসব রাজনীতির ব্যাপার আছে। কিন্তু বাইডেনের ক্ষেত্রে এটি একটি। 2 নম্বর হচ্ছে যে তার ঘনিষ্ঠরা জানছেন এবছর, তারপরও তিনি আবার নতুন করে মানে আবার প্রেসিডেন্ট হতে চাচ্ছেন, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হতে চাচ্ছেন। তারা কাছাকাছি লোকরা দেখছেন তার এই বৈকল্য দৌর্বল্য। প্রাক্তন প্রেসিডেন্ট ওবামা, ন্যান্সি পেলোসি, প্রাক্তন স্পিকার, তারা দেখছেন এবং অন্যান্যরা দেখছেন, বুঝতে পারছেন। তাদেরকে নিশ্চয়ই অনেকে ভেতর থেকে কিছু কিছু খবরও দিচ্ছেন। তারা প্রাইভেটলি তাকে ইনডাইরেক্টলি অন্যদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। নিজেরা বললে হয়তো তিনি ক্ষিপ্ত হয়ে যাবেন, কিন্তু তিনি কোন অবস্থায় যে ওটাতে সরে দাঁড়াবেন না। তিনি বলছেন আমি বেস্ট পারসন টু মানে ফাইট উইথ ট্রাম্প এবং তাকে পরাজিত করতে আমি একমাত্র পারবো। এই করে করে তার কারণে একেবারে শেষের দিকে মানে মাত্র মাস 3 সম্ভবত, দিনের কাউন্ট আমরা মনে নেই, 90-100 দিন আগে তিনি বললেন যে ঠিক আছে, এবং তাও প্রচন্ড চাপের মুখে। কয়েকজন কংগ্রেসের সদস্যরা, সেনেটর, কংগ্রেসম্যান, অন্যান্য পলিটিশিয়ানরা, ডেমোক্রেটিক পার্টির লবিস্টরা এবং সমর্থকরা হলিউডের ওখানে একটা ফান্ড রেজিং এ গিয়ে তার অবস্থা দেখে, ফান্ড রেজিং এ যিনি মূল দায়িত্বে ছিলেন একজন বিখ্যাত মুভি রিলেটেড পার্সোনালিটি, তিনি বললেন যে ওই মানে বাইডেন থাকলে আমি একটা চান। ফলে এই ধরনের প্রচন্ড চাপের মুখে পরবর্তী ন্যান্সি পেলোসি এবং আরো কয়েকজন মিলে তাকে প্রায় চাপ দিয়ে গলা ধাক্কা দেওয়ার মতো অবস্থা। তিনি শেষ পর্যন্ত উইথড্র করলেন। মাত্র সখানেক দিন বাকি। এইখানে যেখানে 1 বছর থেকে আগে প্রস্তুতি লাগে, সেখানে ও কমলা হ্যারিসকে দিয়ে লাস্ট মোমেন্টে। অথচ এটা আরেকটা খারাপ হয়েছে, গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক জিনিস হলো, খারাপ জিনিস হলো, সেটা হলো যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পদ বা কংগ্রেস বিভিন্ন জায়গায় যখন প্রতিদ্বন্দ্বিতা কেউ করেন, তাকে আগে থেকে প্রাইমারি ক্যান্ডিডেট হতে হয়। একমাত্র সিটিং প্রেসিডেন্ট হলে তিনি আবার যদি প্রতিদ্বন্দ্বিতা করেন, প্রাইমারি থেকে তাকে বাঁচিয়ে রাখা। অন্য ক্ষেত্রে প্রাইমারি হলে কে কে প্রেসিডেন্ট হতে হয়। যদি বাইডেন সরে দাঁড়াতেন তাহলে কে কে প্রেসিডেন্ট হতে চান, যতজনই হতে চান, 5 জন, 17 জন, 19 জন, যারাই হন, তাদের মধ্যে প্রাইমারি হতো। তার ভিতর দিয়ে মানে জনগণ যাকে চুজ করতেন তিনি আসতেন। অনেক ইয়াঙ্গার, আরো ফিগুরাস লোক, ফিজিক্যালি মেন্টালি মানে খুব শার্প, এরকম অনেক ক্যান্ডিডেট ছিলেন, তারা আসতে পারতেন। অ্যাডমিনিস্ট্রেটিভ অভিজ্ঞতা, গভর্নর, সেনেটর, মেয়র ইত্যাদি অনেকে ছিলেন, কিন্তু তিনি সেই সুযোগ দেন। নিজে আবার তার ভাইস প্রেসিডেন্টের কথা বললেন, তাকে আপনারা নমিনেট করুন। তো কোন রকম সেটার কারণেও জনগণের ভিতরে একটা প্রশ্ন জেগেছে, ক্ষোভ জেগেছে। আর একটা কথা এখানে উল্লেখ করা উচিত, ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস নিশ্চয়ই এই সমস্ত কিছু সাক্ষী তিনি দেখেছেন। দেখো তিনি মুখ খুলেন নাই, তখন সেটা একটা বিট্রিয়ালের মতো হতো তার বিরুদ্ধে, সেটা তিনি করেন নাই, কিন্তু তিনি তো দেখেছেন। ফলে এই যে ঢাক ব্যাপার, এখন ওই শেষ করি আরেকটা ব্যাপার বলে, অটো পেনের কথা যাবে। এই কিছুদিন আগে ট্রাম্প এই নিয়ে প্রশ্ন তুলেছেন। অটো পেন মানে অ্যাকচুয়ালি ওই সিল মেরে দেওয়ার, উনি আসলে সাইন করেন না। সাইন করতে হতে একটু শ্রম লাগে, আধা মিনিট লাগে সাইন করতে, দস্তখত করতে। সেটাও জাস্ট সিল মেরে দিল, এটা তার দস্তখত সেফ অটোমেটিক। যেমন হাজার হাজার লাখ লাখ প্রেসিডেন্টের জন্য টাকা ডোনেট করে, তো তাদেরকে থ্যাংক ইউ নোট পাঠান। অনেকে ভাবেন পেয়ে তো খুশি, ঘরে বাধাই করে। ঘটনাটা প্রেসিডেন্ট হয়তো ওটা দেখেন নাই, কার কার কাছে যাচ্ছে
ওই সিলটা পাঠিয়ে দেয়, অটোপেন। এই নিয়ে প্রাণ সাহেব প্রশ্ন করেছেন, অটোপেন দিয়ে যে সমস্ত এক্সিকিউটিভ অর্ডার ইত্যাদি তিনি সাইন করেছেন সেগুলা নিয়ে এখন আবার তারা প্রশ্ন তুলবে। ফলে অন্যান্য ব্যাপার ছাড়াও এটাও একটা লিগ্যাল ইস্যু সৃষ্টি করতে পারে। সর্বশেষ আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে বেশ কয়েকজন অভিজ্ঞ চিকিৎসক এবং আরো ওয়াকেবহাল কিছু ব্যক্তি বলছেন যে যেই ধরনের ক্যান্সার তিনি আক্রান্ত হয়েছেন, একজন রাষ্ট্রপতি সর্বোচ্চ কাটিং এজ ট্রিটমেন্ট পান, তাকে রেগুলার মনিটরিং করা হয়, তার হেলথ চেক বারবার সেগুলা দেখানো হয়। সেক্ষেত্রে তার এই হঠাৎ করে গত 100 দিনের ভিতরে 150 দিনের বা 200 দিনের মধ্যে এইটা ক্যান্সার হয়ে তাকে এই পর্যায়ে নিয়ে গেছে, এটা অনেকে বলছেন যে এটা বিশ্বাসযোগ্য না, এটা নিশ্চয়ই আগে ধরা পড়েছে। তার মানে কি সেটাও গোপন রাখা হয়েছে? যদি তাই হয়ে থাকে অরিজিনাল সিনের চাইতে আরো বেশি সিন। ফলে অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক এই বাইডেনের কারণে মানে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির ক্ষতিগ্রস্ত হলো, এই দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হলো, এবং এই ব্যক্তি গাজাতে যেখানে হত্যাযজ্ঞ চলছে কয়েক বছর থেকে তাদেরকে অবিরাম ধারা অস্ত্র পাঠিয়েছে। ফলে নানা দিক থেকে তার ব্যর্থতা, তার অন্যায় এবং তার মানে অমানবিক আচরণ সিদ্ধান্তগুলো মানে অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয়। জি, আমি একটু আপনার কথা সূত্র ধরেই প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী আপনার কাছ থেকে শুনবো। সৈয়দ মাহমুদুল্লাহ যেটি বলছিলেন যে তার আশেপাশে কাছের তো অনেক মানুষজন ছিলেন, আমরা একটু আগে তুলনা করছিলাম যে নিক্সন কেলেঙ্কারির সাথে তুলনা করছিলাম। নিক্সন কেলেঙ্কারি যে ঘটনা সেটা আসলে 2, 4, 5, 10 জন কিংবা 100 জনের মধ্যে সীমাবদ্ধ রাখা সম্ভব, কিন্তু বাইডেনের যে বিষয়টা সামনে এসেছে এটা আসলে তার আশেপাশের পুরো একদম টিমের কাছ থেকে লুকানোর বিষয়টা আসলে খুব কঠিন, এবং তার ট্রিটমেন্টের যেটার কথাও সৈয়দ মাহমুদুল্লাহ বলছিলেন, আমরা অনেকগুলো জায়গায় দেখছিলাম যে বিশেষজ্ঞ চিকিৎসকরা অনেকেই মতামত দিয়েছেন যে এই ক্যান্সারের এই স্টেজ আসা এটা আসলে 1-2 দিনে সম্ভব না, 5, 6, 7, 8 বছর ধরে আসলে সময় লাগে এই স্টেজে আসতে। আপনার কাছে আসলে একইভাবে জানতে চাইবো যে বাইডেনের এইরকম একটা বিষয় আসলে পুরো ডেমোক্রেট দলের এথিক্স নিয়েই আসলে প্রশ্ন তুলছে কিনা, কিংবা ডেমোক্রেটদের উচ্চ পর্যায়ে যারা রয়েছেন, যারা নীতি নির্ধারক রয়েছেন, পলিসি মেকার রয়েছেন, নেতৃত্বের জায়গায় রয়েছেন, তাদের সবার এথিক্সটা নিয়েই আসলে প্রশ্ন তুলছে কিনা। এবং পরবর্তীতে আসলে আমরা যদি আইনি কার্যক্রমের কথা বলি, নিশ্চয়ই রিপাবলিকানরা এটাকে এত সহজে, ট্রাম্প এটাকে এত সহজে ছেড়ে দেবেন না। সেই ক্ষেত্রে আসলে আইনের মুখোমুখিও খুব সম্ভবত ডেমোক্রেট পার্টিকে হতে হবে। সেই ক্ষেত্রে আসলে পরিস্থিতি কি হতে পারে বলে ধারণা করছেন? আপনাকে ধন্যবাদ, মোহাম্মদুল্লাহ ভাইকে শুভেচ্ছা। আপনি আইনি ব্যাপারে যে কথাটা বললেন, আমি মনে করি না এটা আইনে কোনো কিছু মানে আইন এখানে প্রয়োগ করা যাবে, এটা আমি মনে করি না। একটা কথা মোহাম্মদুল্লাহ ভাই বললেন যে অটোপেনের কথা, অটোপেনে যে সমস্ত যদি কোনো এক্সিকিউটিভ অর্ডার অটোপেন দিয়ে দেওয়া হয় সেটা নিয়ে আইনি লড়াই চলতে পারে। হয়তো রিপাবলিকানরা সেই এক্সিকিউটিভ অর্ডারটা বা যে কোনো লেজিসলেশন যদি সে সাইন করে থাকে ওই অটোপেন দিয়ে, সেগুলো চ্যালেঞ্জ করা যেতে পারে। আমি এটাকে বলবো, আমি ঠিক ওয়াটারগেট কেলেঙ্কারির সাথে তুলনা করবো না। ওয়াটারগেট কেলেঙ্কারিটা একটা ভিন্ন ধরনের ব্যাপার। সেখানে মানে একটা বিরোধী দলের একটা প্রধান কার্যালয় সেটাকে বাক করা হয়েছিল, সেটা ভীষণভাবে মানে বেআইনি একটা কাজ করা হয়েছিল। এখানে যেটা হয়েছে সেটা আমি বেআইনি না বলে বলবো আনএথিক্যাল। হ্যাঁ, তার যে বয়সজনিত, বার্ধক্যজনিত যে সমস্ত সীমাবদ্ধতা সেগুলোকে ঢাকা হয়েছে, সেগুলা নৈতিকতার দিক দিয়ে বিচার করতে হবে, যেটা অনৈতিক, এবং যার ফলে লোকসান হয়েছে দেশের, লোকসান হয়েছে একটা পার্টিকুলার পার্টি, ডেমোক্রেটিক পার্টির। মহাদুল্লাহ যেমন বললেন যে এখানে যদি সে সরে যেত এবং একটা প্রাইমারি হতো, সেখানে হয়তো একটা যোগ্য প্রার্থী আসতো এবং তার জয়লাভ করার একটা সুযোগ ছিল, সেই সুযোগটা থেকে বঞ্চিত হয়েছে। এখানে আমরা যে কথা বলিনি, মোহাম্মদুল্লাহ ভাইও বলেননি, আপনিও বলেননি, সেটা হলো এর জন্য দায়ী কে। দেখুন, তিনি যখন নমিনি হয়ে আসেন ডেমোক্রেটিক পার্টি, তখনই তো ওনার বয়স অনেক বেশি। আমার মতে মানে কোন দেশের রাষ্ট্রপ্রধান ওই 60 বছর হয়ে গেলেই কিন্তু তাকে একটু রিজার্ভেশনে রাখা উচিত, যে ইনি বোধহয় একটু বয়স্ক হয়ে গেছে। হ্যাঁ, সেখানে ওনার বয়স ছিল কত, 77 বছর সম্ভবত।
সেই বয়সে উনি প্রেসিডেন্ট হলেন এবং তার পিছনে কিন্তু এই ডেমোক্রেটিক পার্টির কিছু কিছু নেতারা দায়। আমরা সবাই জানি যে প্রাইমারিতে উনি যখন প্রাইমারিতে লড়ছিলেন তখন উনি কিন্তু প্রথম কতগুলো স্টেটে উনি হেরে গিয়েছেন। সেখানে সাউথ ক্যারোলিনা এসে সাউথ ক্যারোলিনার যে একজন ডেমোক্রেটিক মানে বড় ধরনের নেতা জিম ক্লাইভার, তারই সাপোর্টে কিন্তু ওই সাউথ ক্যারোলিনা থেকে সে তার এটা চেঞ্জ হয়ে গেল, সে ওই প্রাইমারিতে জিতে গেল। দেখেন ওখানে তিনি কথা দিয়েছিলেন যে তিনি এক টার্মের বেশি সার্ভ করবেন না, কিন্তু আমাদের কথা হলো যে আমরা যখন একজন নমিনি চুজ করি তখন আমরা ওই এক টার্মের কথা ভাববো কেন, আমাদের তো 2 টার্মের কথাই ভাবতে হবে এবং সেইভাবে সেই ধরনের একজন ক্যান্ডিডেটকে আমাদেরকে সমর্থন দিতে হবে। কাজে এখানে ভোটাররাও তাদেরও দায়বদ্ধতা আছে, ডেমোক্রেটিক পার্টির যে লিডারশিপ তাদেরও দায়বদ্ধতা আছে, আর তারপর বাইডেনের তো দায়বদ্ধতা আছে। তবে আমাদের একটা কথা বোঝা দরকার যে সেটা হলো বয়স যাই হোক না কেন, কেউ একবার ক্ষমতায় আসলে ক্ষমতা কেউ ছেড়ে যেতে চায় না। বাইডেনও চেয়েছিল ক্ষমতা ধরে রাখতে। সাংবাদিকরা যে বইটা লিখেছে সে সম্পর্কে আমি একটু মন্তব্য করব। দেখুন বাইডেনের ব্যাপারে আপনার সে যে ক্যাবিনেট মিটিং গুলায় সে স্ক্রিপ্টেড ক্যাবিনেট মিটিং হয়েছে, সেখানে নোট কার্ড নিয়ে গেছে, এগুলো তো স্বাভাবিক, এগুলো অস্বাভাবিক কিছু না। আর আপনার যে নোট কার্ডের ব্যাপারটা, নোট কার্ড কি একজন 50 বছর বয়সী একজন প্রেসিডেন্ট সে নোট কার্ড ইউজ করলে সেটা কি খুব নেগেটিভ চোখে দেখতে হবে? নোট কার্ড ইউজ করাটা তো একটা মানে ডিসিপ্লিনের একটা অঙ্গ হতে পারে। আরে সবকিছু তো সবসময় মনে থাকে না, ঠিক আছে আমি নোট কার্ড ইউজ করি। হ্যাঁ, নোট কার্ড ইউজ করাটাই যে খুব খারাপ জিনিস বা স্ক্রিপ্টেড মিটিং হলে সেটাই যে খুব একটা খারাপ জিনিস তা কিন্তু নয়। আসল ব্যাপার যেটা সেটা হলো তার এই যে বয়সজনিত যে সীমাবদ্ধতা সেটাকে যে ঢেকে রাখা, এই ঢেকে রাখাটা অনৈতিক হয়েছে। এটা একটা পার্টির জন্য হয়েছে। আপনি মোহাম্মদুল্লাহ ভাই প্রেসিডেন্ট রিগানের কথা বলেছেন। প্রেসিডেন্ট রিগান তো অনেক ক্যাবিনেট মিটিং এ ঘুমিয়ে পড়তেন, হ্যাঁ, কিন্তু সেটা নিয়ে কথা হতো, সেটা নিয়ে লেখালেখি হতো। কিন্তু তার আবার ওই যে বাগ্মিতা, তার মানে স্পিকার ছিল, সেটাকে মানে সামহাও ম্যানেজ করতে পারতো, যেটা বাইডেন পারে। হ্যাঁ, কাজেই এগুলো নিয়ে এখন আমার মনে হয় না যে এগুলো নিয়ে বাড়াবাড়ি করা ঠিক। ভদ্রলোকের ক্যান্সার হয়েছে, হয়তো বেশি দিন বাঁচবেন না। হ্যাঁ, কাজেই তার থেকে আমরা যেগুলো আমরা জেনেছি, যে বই থেকে আমরা নতুন কি জেনেছি, আমার তো মনে হয় না যে আমরা নতুন কিছু জেনেছি। হ্যাঁ, এগুলো মোরাললেস আমরা জানতাম। তার যে বয়সজনিত স্মৃতিভ্রম, তার যে এই যে কারোর নাম মনে না থাকা বা কথা ঠিক মতো না বলতে পারা, এই যে মোহাম্মদুল্লাহ ভাই বললেন ওই সিনটা তো আমি দেখেছি যে প্লেনে ওঠার সময় সে বারবার পড়ে যাচ্ছে, বারবার ওঠার চেষ্টা করছে কিন্তু আবার পড়ে যাচ্ছে, 3-4 বার পড়েছিল আমার যত মনে পড়ে। হ্যাঁ, কাজেই এগুলো অজানা কিছু না। সাংবাদিকরাও আপনি মনে কিছু করবেন না, তারাও একটু অতিরঞ্জিত করে। এখানে ওই জ্যাক ট্যাপারকে আমি মোটামুটি তাকে আমি ভালো সাংবাদিক হিসেবে জানি, কিন্তু তার মধ্যে এই অতিরঞ্জন করার একটা অভ্যাস করা আছে। আপনার এই যে গাজা ইসরায়েল যে যুদ্ধটা হলো, ওগুলো যদি আপনি জ্যাক ট্যাপারের ইয়েটা শোনেন, ওখানে আপনি বুঝবেন যে তারা কতটা অতিরঞ্জিত করতে পারে। মানে তারা ইসরায়েলকে একেবারে ফেরেশতা বানাতে পারে, গাজাকে একদম মানে শয়তান বানাতে পারে। এই জ্যাক ট্যাপারকে আমার জানা আছে, কাজেই এটা নিয়ে আমি বেশি কিছু মনে করি না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।